বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পত্র থেকে মহান মুক্তিযুদ্ধের 11টি সেক্টর এবং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারগণের নাম এবং তাদের কার্যক্রম পর্যালোচনা। এই মুক্তিবাহিনী মহান মুক্তিযুদ্ধে বাংলার কৃষক শ্রমিক জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে বিজয় ছিনিয়ে এনেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই করোনা মহামারীর সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাড়ির বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম যে 1971 সালের 10 এপ্রিল অস্থায়ী সরকার, যেটা মুজিবনগর সরকার হিসাবে পরিচিত, সেটা গঠিত হয় এবং 1971 সালে 17 এপ্রিল সেই অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। সেই বাংলাদেশের অস্থায়ী সরকার কর্নেল আতাউল গনি উসমানী, আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, পরবর্তীতে তিনি জেনারেল পদে উন্নীত হয়েছিলেন। সেই আতাউল গনি উসমানীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত করে মুক্তিবাহিনী গঠন করা হয়। এই মুক্তিবাহিনী দুভাগে বিভক্ত ছিল। একটি হচ্ছে নিয়মিত বাহিনী, আরেকটি হচ্ছে অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনীর মধ্যে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ বাহিনী, আনসার ও সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা সদস্যদের সমন্বয়ে গঠন করা হয়েছিল এবং ইস্ট বেঙ্গল রাইফেলস এর সাথে যুক্ত হয়েছিল। এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তি ফৌজের নিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী আবার দুভাগে বিভক্ত ছিল। একটা ছিল সেনা ব্যাটালিয়ন এবং অন্যটি ছিল সেক্টর ট্রুপস। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসাবে সেনা, বিমান ও নৌবাহিনী গড়ে তুলেছিল। অনিয়মিত বাহিনী, যাদের মধ্যে ছাত্র, যুবক, বিভিন্ন পেশাজীবী, কৃষক, শ্রমিক, সাধারণ জনতা সমন্বয়ে গড়ে তোলা হয়েছিল। এই বাহিনীর সরকারি নামকরণ করা হয়েছিল ফ্রিডম ফাইটার্স বা গণবাহিনী। আঞ্চলিক বাহিনীও ছিল। নিয়মিত অনিয়মিত বাহিনী ছাড়াও সেক্টর কমান্ডের বাইরে আঞ্চলিক পর্যায়ে কিছু বাহিনী গড়ে উঠেছিল। এসব বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল, আফসার বাহিনী ভালুকা ময়মনসিংহ, হেমায়েত বাহিনী গোপালগঞ্জ বরিশাল, হালিম বাহিনী মানিকগঞ্জ, আকবর বাহিনী মাগুরা, বাতেন বাহিনী টাঙ্গাইল এবং জিয়া বাহিনী সুন্দরবন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এসব আঞ্চলিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বেঙ্গল লিবারেশন ফোর্স মুজিব বাহিনী নামে পরিচিত। এটি ছিল রাজনৈতিক আদর্শ ভিত্তিক একটি সংগঠন। ছাত্রনেতা শেখ ফজলুল হক মনি এবং সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষিত যুবকদের নিয়ে এ বাহিনী গঠন করা হয়েছিল। এ বাহিনীও বাংলাদেশের মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডের নিয়ন্ত্রণের বাইরে ছিল। যা হোক, আমরা আজকে সেক্টর এবং সেক্টর কমান্ডারদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা মনে রাখবে যে
বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। আমরা একটু জেনে নেই এই 11টি সেক্টর কোন কোন এলাকা নিয়ে প্রতিষ্ঠিত। 1 নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত। 1 নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত ছিল। 2 নম্বর সেক্টর নোয়াখালী জেলা, কুমিল্লার আখাউড়া হতে ভৈরব রেল লাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ। 2 নম্বর সেক্টর ছিল নোয়াখালী, কুমিল্লার আখাউড়া হতে ভৈরব রেল লাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই হিসাবে আমাদের ধামরাই, বর্তমান ধামরাই এবং ঢাকা এবং মানিকগঞ্জ, ফরিদপুর এই অঞ্চল 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। বিষয়টি মনে রাখতে হবে। ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর এই অঞ্চল, সাভার, ধামরাই এই অঞ্চলটা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। 3 নম্বর সেক্টর আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকের কুমিল্লা জেলা, সিলেটের হবিগঞ্জ মহকুমা এবং ময়মনসিংহের কিশোরগঞ্জ মহকুমা ও ঢাকা জেলার পূর্ব দিকের অংশ বিশেষ নিয়ে গঠিত ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর সেক্টরের এরিয়া ছিল আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকের কুমিল্লা জেলা, সিলেটের হবিগঞ্জ জেলা, ময়মনসিংহের কিশোরগঞ্জ এবং ঢাকা জেলার পূর্বাঞ্চল। 4 নম্বর ছিল সিলেট জেলার পূর্বাঞ্চল, পূর্ব উত্তর দিকে সিলেট ডাউকি রোড পর্যন্ত। 4 নম্বর সেক্টরের এরিয়া ছিল সিলেট জেলার পূর্বাঞ্চল, পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি রোড পর্যন্ত। 5 নম্বর সেক্টর ছিল সিলেট জেলার পশ্চিমাঞ্চল, পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি রোড হতে সুনামগঞ্জ ময়মনসিংহ রোড পর্যন্ত। 6 নম্বর সেক্টর ছিল উত্তরবঙ্গের রংপুর জেলা এবং দিনাজপুর ঠাকুরগাঁও মহকুমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে শোনাও। 6 নম্বর সেক্টরের অধীনে ছিল রংপুর জেলা এবং দিনাজপুর ঠাকুরগাঁও ওই অঞ্চল। 7 নম্বর সেক্টরের অধীনে ছিল দিনাজপুর অংশবিশেষ, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা। 7 নম্বর সেক্টর ছিল দিনাজপুরের অংশবিশেষ, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা। 8 নম্বর সেক্টর ছিল কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ ও খুলনার উত্তরাঞ্চল। 8 নম্বর সেক্টর ছিল কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও খুলনার উত্তরাঞ্চল। 9 নম্বর সেক্টর ছিল খুলনার দক্ষিণাঞ্চল, বরিশাল ও পটুয়াখালী জেলা। 9 নম্বর সেক্টর ছিল খুলনার দক্ষিণাঞ্চল, বরিশাল ও পটুয়াখালী জেলা। 10 নম্বর সেক্টর ছিল আভ্যন্তরীণ নৌপথ, সমুদ্র উপকূল এবং চট্টগ্রাম ও চালনা বন্দর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 নম্বর সেক্টর আভ্যন্তরীণ নৌপথ, সমুদ্র উপকূল ও চট্টগ্রাম ও চালনা বন্দর, অর্থাৎ 10 নম্বর সেক্টর নৌবাহিনীর এরিয়ায় অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ যেখানে যেখানে নদী, নদী বন্দর, সমুদ্র বন্দর, সমুদ্র উপকূল এই অঞ্চলটুকু ছিল 10 নম্বর সেক্টরের অধীন। 11 নম্বর সেক্টর ছিল কিশোরগঞ্জ মহকুমা ছাড়া সমগ্র ময়মনসিংহ জেলা ও টাঙ্গাইল। 11 নম্বর সেক্টর ছিল
কিশোরগঞ্জ মহকুমা সারা সমগ্র ময়মনসিংহ জেলা, অর্থাৎ সমগ্র ময়মনসিংহ জেলা এবং টাঙ্গাইল জেলা নিয়ে 11 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুনলাম যে বাংলাদেশের ভূখণ্ড মহান মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে বিভক্ত করে পাকিস্তানি হানাদার সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়েছিল এবং এই 11টি সেক্টরের দায়িত্বে প্রথমে 11 জন কমান্ডার ছিলেন। পর্যায়ক্রমে কমান্ডারের দায়িত্ব পরিবর্তন করা হয়েছিল। এই নিয়মিত বাহিনী 11 জন কমান্ডারের অধীনে সারা বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছিল। 1 নম্বর সেক্টরের, যেটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী অঞ্চলে ছিল, 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। তিনি এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। তাহলে 1 নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি এপ্রিল 1971 থেকে জুন 1971 এই সময়কালে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী অঞ্চলে নিয়মিত বাহিনীর নেতৃত্ব দান করেন। পরবর্তীতে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সেই 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মেজর মোহাম্মদ রফিক। 2 নম্বর সেক্টর, যেটা নোয়াখালী, কুমিল্লা, ভৈরব এবং ঢাকা, ফরিদপুরের অঞ্চল নিয়ে গঠিত ছিল, এই 2 নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। তিনি এপ্রিল হতে সেপ্টেম্বর পর্যন্ত, 1971 সালের এপ্রিল মাস থেকে 71 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি, এই মেজর খালেদ মোশাররফ 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তার পরিবর্তে মেজর এটিএম হায়দারকে 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। 3 নম্বর সেক্টর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সেই 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে এম শফিউল্লাহ এবং এই 3 নম্বর সেক্টরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর নুরুজ্জামান। 4 নম্বর সেক্টর, যেটা সিলেট অঞ্চলে, সেখানে সম্পূর্ণ মেয়াদে অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন একজনই সেক্টর কমান্ডার ছিলেন, তিনি ছিলেন মেজর সিআর দত্ত। 5 নম্বর সেক্টরে, যেটা সিলেট জেলার পশ্চিমাঞ্চল সুনামগঞ্জ ময়মনসিংহ রোড পর্যন্ত বিস্তৃত ছিল, সেখানেও একজন মাত্র সেক্টর কমান্ডার ছিলেন, তিনি ছিলেন মেজর মীর শওকত আলী। মেজর মীর শওকত আলী দীর্ঘ 9 মাসব্যাপী 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। 6 নম্বর সেক্টর, যেটা উত্তরাঞ্চলের রংপুর এবং দিনাজপুর ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত, সেখানেও একজন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন, উইং কমান্ডার এম কে বাসার। 6 নম্বর সেক্টরে একজনই সেক্টর কমান্ডার ছিলেন, তার নাম হচ্ছে উইং কমান্ডার এম কে বাসার। 7 নম্বর সেক্টর, যেটা রাজশাহী, পাবনা, বগুড়া জেলা নিয়ে গঠিত ছিল, প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক, পরবর্তীতে মেজর কাজী নুরুজ্জামান। 8 নম্বর সেক্টর, কুষ্টিয়া, যশোর, খুলনা, আগস্ট পর্যন্ত সেখানে সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু উসমান চৌধুরী এবং আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ছিলেন মেজর এম এ মঞ্জুর।
9 নম্বর সেক্টর, যেটা খুলনার দক্ষিণাঞ্চল, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল, সেখানে একেবারে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল। ডিসেম্বরের অল্প কয়েকদিন ওইখানে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর এম এ মঞ্জুর। আর 10 নম্বর সেক্টর যেটা নদীপথ, নদীবন্দর, সমুদ্র বন্দর ওই এলাকায়, অর্থাৎ নৌবাহিনীর এরিয়া যেটা, সেই 10 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন নেভাল হেডকোয়ার্টার পরিচালনায় নৌ কমান্ডার বৃন্দ। এখানে নৌ কমান্ডার যারা ছিলেন তারা 10 নম্বর সেক্টর পরিচালনা করেছিলেন। 11 নম্বর সেক্টর সমগ্র ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ জেলা আংশিক। সেখানে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন মেজর আবু তাহের। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু তাহের, এবং নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 11 নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেন ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। নভেম্বর এবং ডিসেম্বর মাসে 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই নিয়মিত বাহিনীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তারা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত, এই কারণেই তাদের পক্ষে এই যুদ্ধ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম দিকে এই যুদ্ধ ছিল প্রতিরোধ যুদ্ধ, কিন্তু পরবর্তীতে এই মুক্তি ফৌজ গঠনের পর কর্নেল এম এ জি উসমানীর সর্বাধিনায়কত্বে এবং মেজর জিয়াউর রহমান, মেজর কে এম শফিউল্লাহ ও মেজর খালেদ মোশাররফ, মেজর এম এ জলিল ও মেজর আবু তাহের প্রমুখ সেনানায়কদের তত্ত্বাবধানে মুক্তিবাহিনীর নিয়মিত ও অনিয়মিত বাহিনী সুসংগঠিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জুলাই পর্যন্ত মুক্তিবাহিনীর তৎপরতা কিছুটা মন্থর হলেও আগস্ট মাস থেকে তাদের কর্মতৎপরতা জোরদার করা হয়। মুক্তি সেনাদের গেরিলা আক্রমণে জনসমর্থনহীন পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে। বর্বর পাকিস্তানিরা এ সময় নিরীহ বেসামরিক জনতার উপর আক্রমণ করে তাদের নৃশংসভাবে হত্যা করতে থাকে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানিরা কিছু রাজনৈতিক সংগঠন ও নেতাকর্মীদের সহযোগিতায় জামাতে ইসলামীর নেতৃত্বে শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় এবং মুক্তিবাহিনীর কর্মতৎপরতাকে গোপনে সংবাদ সংগ্রহ করে পাকিস্তানিদের কাছে মুনাফিকির মতো হস্তান্তর করতে থাকে। এই কারণে এদের সহায়তায় পাকিস্তানি হানাদাররা এদেশের নিরীহ মানুষের উপর এবং মুক্তিবাহিনীর উপর অত্যাচার ও নিপীড়ন চালায়। অন্যদিকে মুক্তিবাহিনীও মরিয়া হয়ে আক্রমণ চালায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জাতীয় সঙ্গীত, সংবাদ বুলেটিন, দেশাত্মবোধক সঙ্গীত ও চরমপত্র পাঠ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধা এবং বাঙালি জনতাকে স্বাধীনতা যুদ্ধের চেতনায় উদ্দীপ্ত করে। মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসরদের অর্থাৎ রাজাকার, আল বদর, আল শামসদের নিধনে তৎপর হয়ে ওঠে। গেরিলা বাহিনী আইয়ুব খানের বহু কুকর্মের দোসর পূর্ব পাকিস্তানের প্রাক্তন গভর্নর মুনায়েম খানের ঢাকার বাসভবন আক্রমণ করে তাকে হত্যা করে। মুক্তিবাহিনী শুধু পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের নয়, তাদের দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করার পাশাপাশি বাংলার সাধারণ মানুষের জানমাল হেফাজতের সর্বাত্মক চেষ্টা করে।
1971 সালের অক্টোবর মাস থেকে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ তৎপরতা আরো তীব্রতর হয়। অক্টোবর মাসের শেষ নাগাদ মুক্তিবাহিনীর হাতে পাক বাহিনীর 237 জন অফিসার, 136 জন জেসিও এবং অন্যান্য পদবীর 3559 জন সৈন্য নিহত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অক্টোবর মাসের শেষ নাগাদ মুক্তিবাহিনীর হাতে পাকিস্তানি হানাদার বাহিনীর 237 জন অফিসার, 136 জন জেসিও এবং অন্যান্য পদবীর 3559 জন সৈন্য নিহত হয়। এ সময় মুক্তিবাহিনীর হাতে পাকিস্তানিদের এদেশীয় বেশ কিছু রাজাকার আল-শামস অর্থাৎ দোসর নিহত হয়। স্থল যুদ্ধে মুক্তিবাহিনীর পাশাপাশি নৌ কমান্ডোদের আক্রমণে বাংলাদেশ সমুদ্র উপকূলীয় এলাকা এবং নদী ও সমুদ্র বন্দরে পাক বাহিনীকে পর্যদুস্ত করে তোলে। নৌ কমান্ডোদের তীব্র আক্রমণে পাকিস্তানিদের 126টি জাহাজ ধ্বংস হলে তাদের অস্ত্র ও রসদ সরবরাহ বিঘ্নিত হয়। স্থল ও জলপথে মুক্তিবাহিনীর তীব্র আক্রমণে কোণঠাসা পাকিস্তান সরকার পরিস্থিতি মোকাবেলা করার জন্য পূর্ব পাকিস্তানে সামরিক গভর্নর টিক্কা খানকে অপসারণ করে বাঙালি রাজনীতিবিদ ডক্টর আব্দুল মুত্তালিব মালিককে গভর্নর নিয়োগ করে। কিন্তু তাতেও তাদের শেষ রক্ষা হয়নি। মুক্তিবাহিনীর তীব্র গেরিলা আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা গ্রামগঞ্জ ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ শহর এলাকায় আশ্রয় নিয়ে আত্মরক্ষা করতে চেষ্টা করে। এর ফলে নভেম্বর মাসের মধ্যে দিনাজপুর, কুষ্টিয়া ও যশোরের বিস্তীর্ণ এলাকা শত্রুর কবলমুক্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। শুধু মুক্তিযোদ্ধা নয়, এ সময় মুজিবনগরে সরকারের সফল কূটনৈতিক তৎপরতার ফলে পাকিস্তান বিশ্ব দরবারে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযোদ্ধা, গেরিলা বাহিনী এবং অনিয়মিত বাহিনী এ সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ সফল পরিণতির দিকে অগ্রসর হয় এবং পাকিস্তানি বাহিনী জলপথে স্থলপথে নাজেহাল হয়ে পড়ে এবং তারা উপায়ন্তর না দেখে তারা পরাজয়ের প্রস্তুতি গ্রহণ করে এবং চূড়ান্তভাবে 1971 সালের 16 ডিসেম্বর বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে তারা আত্মসমর্পণ করে, আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে বাংলার নিয়মিত মুক্তিবাহিনী, মুক্তি ফৌজ, অনিয়মিত বাহিনী এবং বিভিন্ন ব্রিগেড ফোর্স বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনে। কিন্তু এই যুদ্ধে শেষ দিকে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল এবং গঠিত হয়েছিল ভারত এবং বাংলাদেশের যৌথ মুক্তি বাহিনী। কিন্তু সেই যৌথ বাহিনীর কমান্ডার ভারতীয় জেনারেল থাকায় মুক্তিবাহিনী বাংলাদেশের সেনাপ্রধান এম.এ. উসমানী তার কাছে আত্মসমর্পণ না করে ভারতীয় জেনারেলের কাছে আত্মসমর্পণ করেছিল। একটি প্রশ্নের উত্তর এখনো ইতিহাসে পাওয়া যায়নি। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল এম.এ. উসমানী উপস্থিত ছিল না কেন? এই প্রশ্নের উত্তর এখনো অজানা রয়ে গেছে। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে এর সঠিক ইতিহাস পাবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটা শুনলাম, বুঝলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সফলভাবে পরিচালনা করার জন্য মুজিবনগরের অস্থায়ী সরকার সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করেন এবং 11 জন সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে নতুন কমান্ডার নিয়োগ করে এই মুক্তিযুদ্ধকে সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছিল। ধন্যবাদ। ভালো থেকো সবাই।
আল্লাহ হাফেজ।